লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান যেন এক টুকরো ফিলিস্তিন। এক মঞ্চে সকল রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নে মুসলিম নেতাদের প্রতি আহ্বান। ইসরায়েলের বিরুদ্ধে নেমে পড়ো, ফিলিস্তিনিদেরকে রক্ষা করো। সারা মুসলিম বিশ্ব এবং নন মুসলিম বিশ্ব সবাইকে এক হইতে হবে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ব। জাতিগত নিধন চালাচ্ছে তেল আবিব, রিপোর্ট জাতিসংঘের। শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয় পড়িয়েছে দাবি উপদেষ্টার। যথাসময়ে হবে আনন্দ শোভাযাত্রা। অগ্নিসংযোগকারীকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা অনুমান নির্ভর কথা। এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। 3 পার্বত্য জেলায় বছরে অন্তত 600 কোটি টাকার চাঁদাবাজি। না দিলে গুম, খুন, অপহরণের হুমকি। আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর ভয়ে মুখ খোলে না কেউ। অভিযোগ খুব একটা হয় না, যেগুলো হয় আমরা সেগুলো আমরা আমাদের নজরদারিতে আনি। থানা এরিয়া থেকে 2-3 ঘন্টার হয়তো আসতেই লাগে, এই জন্য অনেকে আসতে চায় না। মার্কিন শুল্ক ইস্যুতে টেক্সটাইল ব্যবসায়ীদের মতো বিনিময়। তুলা আমদানির বিপরীতে পোশাক রপ্তানিতে কোটা নির্ধারণ করতে পারে বাংলাদেশ। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। গাজায় গণহত্যার প্রতিবাদে যাবৎকালের অন্যতম বড় কর্মসূচি দেখল বিশ্ব। সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা নামের সমাবেশে সব দল মতের মানুষ একসাথে মিলে পরিণত হয় জনস্রোতে, যেখান থেকে ফিলিস্তিনে গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সব মত পথ মিলেছিল এক গন্তব্যে, এক ঠিকানায়, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবারের জনস্রোতে আরেকবার উচ্চারিত হল ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি। ছিল না আনুষ্ঠানিক কোনো উদ্যোগ, বক্তৃতার ফুলঝুরি, সবার কণ্ঠে শুধু ছিল প্রতিবাদী স্লোগান। মঞ্চ থেকে ভেসে আসা গানের কথায় ফিলিস্তিন একদিন মুক্ত হবেই, ধ্বংস হবে সাম্রাজ্যবাদীরা। সারা দেশ থেকে যে বা যারা এসেছেন প্রাণের টানে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানাতে। মনে ছিল আবেগ, কণ্ঠে ছিল ক্ষোভের বিস্ফোরণ। ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কুদুস, আল কুদুস। সকাল থেকে মিছিলে মিছিলে লাখো লাখো জনতা হাজির হন সোহরাওয়ার্দী উদ্যানে। জনস্রোত উদ্যান ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রমনা এলাকায় অবস্থান নেয়। নির্ধারিত সময়ে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ অন্য সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা আসেন মঞ্চে। ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজায় একাত্মতা জানান সবাই। ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সাধারণ জীবন নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। কথা বলেন, স্লোগান ধরেন স্বনামধন্য ইসলামী চিন্তাবিদরাও। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা।
আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক কিনা। মার্চ ফর গাজা কর্মসূচির সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। নিরীহ ফিলিস্তিনের উপর জুলুমের অবসান চেয়ে আল্লাহর দরবারে হাত তোলেন আগতরা। এ সময় তাদের ফরিয়াদ ও কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে, পুরা মুসলিম উম্মতের পক্ষ থেকে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। ইয়া আল্লাহ, আপনি মেহরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন, ইয়া আল্লাহ আল-আকসা রক্ষা করেন। অনেকেই বলেন বাংলাদেশ থেকে প্রতিবাদ করলে হয়তো ইসরায়েল বা আমেরিকার কানে কিভাবে পৌঁছবে। তারপরেও মঞ্চ থেকে ঘোষণা আসলো, যে ঘোষণাপত্র আসলো, তাতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হলো একটি সর্বদলের সর্বমতের একটা সুস্পষ্ট প্রতিবাদ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে লাখো জনতার ঢল ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে যোগ দেন লাখো মানুষ। মার্চ ফর গাজা নামের এই কর্মসূচিতে আসা প্রত্যেকের কণ্ঠে ছিল ফ্রি ফ্রি প্যালেস্তাইন স্লোগান। সবার মুখে মুখে গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। দৃষ্টিসীমা যতদূর যায় কেবলই মানুষের স্রোত। মানুষের এই মহাসমুদ্রে যেন অসীম যাত্রাপথ। নেই দলমতের বিভেদ, নেই জাতপাতের ব্যবধান। অত্যাচারের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ প্রতিটি হাত একই সাথে মজলুম ফিলিস্তিনের প্রতি ঐক্যের প্রকাশ। উত্তরা থেকে যাত্রাবাড়ি, শাহজাহানপুর থেকে মোহাম্মদপুর, মিছিলের শহর ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন। সবার গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান। ইসরায়েল বাহিনী আমাদের রক্তের কানা টাকা দিয়ে, আমাদের ঘাম জড়ানো টাকা দিয়ে তারা আমাদের ভাইদের উপরে, আমাদের বোনদের উপরে যে পরিমাণে বোমা নৃশংস হামলা করতেছে, এতে আমাদের বাংলার মানুষদের রক্তক্ষরণ হয়। বাইতুল আকসা আমাদের, এটা আমাদের প্রথম কিবলা। তারা আমাদের প্রথম কিবলা মুছে দিতে চায়, মানে মুসলিম অস্তিত্ব মুছে দিতে চায়। যে ফিলিস্তিনের যে অকাতরে মুসলিম নিধন হচ্ছে, এটাকে অতি সত্বর বন্ধ করতে হবে। রাসূলের হাদিস হলো ইদা ইশতাকা রাসুহু ওয়া ইন ইশতাকা কুল্লুহু। পৃথিবীর মানুষের কোনো একটা অঙ্গ যদি ব্যথা হয়, অন্য অঙ্গে কি হয়? ব্যথিত হয়। আজকে আমাদের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আর মুসলমান হলো মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম। বুলেটে মরছে মানুষ, অধিকারের বদলে ঘর ছাড়া নিরন্ন লাখো গাজাবাসী। শ্বশুরের না হোক হাজার মাইল দূর থেকে সমস্বরে নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে সমবেত বাংলাদেশ। আজকের এই কর্মসূচি থেকে আমরা সারা বিশ্বকে জানান দিতে চাই যে যত স্বৈরা শাসক আছে সকলে যেন স্টপ হয়ে যায়। আমাদের ইমানের দায়িত্ব হচ্ছে আমরা শুধু ফেসবুকে এগুলো দেখে লাভ রিয়েক্টার সেট রিয়েক্ট আমাদের কাজ হবে না, আমরা মাঠে নামতে হবে, ইমানি দায়িত্ব আমাদের পালন করতে হবে। বর্তমান সরকারকে বলছি, আপনি যে কোনো ভাবে হোক মুসলমানদেরকে যাওয়ার ব্যবস্থা করেন, মুসলমানদের রক্তের বদলা আমরা নেব ইনশাআল্লাহ। দেশে দেশে মানবাধিকারের ছবক দেওয়া বিশ্ব মোড়লরা যখন ঘুমিয়ে, তখন এই প্রতিবাদ হোক বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে, বলছেন মানুষের জন্য জেগে ওঠা মানুষ। অনতিবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্য সারা মুসলিম বিশ্ব এবং নন মুসলিম বিশ্ব সবাইকে এক হইতে হবে। ইসরায়েল কর্তৃক বর্বর হামলার তীব্র নিন্দা এবং যুদ্ধবিরতি তথা স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে আমাদের এই মার্চ ফর গাজা। জাতিসংঘের কাছে আমাদের প্রশ্ন থাকবে, কারণ তাদের দেখা গেছে তাদের ইহুদিদের উপর আমরা হামলা চালাই, সেক্ষেত্রে তারা আমাদের মুসলমানদের উপর হামলা চালায়। আমাদের সকলে একটাই দাবি, এই ফিলিস্তিনের মুসলমান গাজাবাসীর মুসলমানদের যেন তারা হত্যা না চালায়। লাখো মানুষের এমন জমায়েত শান্তিপূর্ণ রাখতে ভোর থেকে নগরীতে কড়া অবস্থানে ছিল সেনাবাহিনী ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলেছে সন্দেহভাজনদের তল্লাশি। বিতর্কিত কোনো প্ল্যাকার্ড অবস্থানে ছিল সেনাবাহিনী ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলেছে সন্দেহভাজনদের তল্লাশি। বিতর্কিত কোনো প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে কেউ যাতে অংশ নিতে না পারে, সজাগ দৃষ্টি ছিল সেদিকেও।
সন্ধ্যা নামার আগে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি নিয়ে বাড়ির পথ ধরেন সমাবেশে আগতরা। ধর্ম নয়, বর্ণ নয়, গোত্র নয়, সম্প্রদায়, দিন শেষে আসলে মানুষই মরছে। তাই বন্ধ হোক এই মানবতা বিরোধী অপরাধ, বন্ধ হোক মানুষের হাতে মানুষ হত্যা। আজকের এই সমাবেশ থেকে এমনটাই চাইছেন আগত মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আমরা রিপোর্টও দেখছিলাম যে মার্চ ফর গাজায় অংশ নেওয়া সবাই ফিরে গেছেন, তো এখন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের অবস্থা কেমন দেখছেন? তিতুমির সোহরাওয়ার্দী উদ্যানে কোনো একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অথবা কোনো একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে সবশেষ এত মানুষের জমায়েত বাংলাদেশ কবে দেখেছিল সে বিষয়টি হয়তো বা কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তবে বিভিন্ন রিপোর্টে যা দেখলেন মানুষ কিন্তু ফেরা শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান এবং তার চারপাশে এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন প্রবেশপথগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও মানুষের জটলা রয়েছে। যারা এখন অবস্থান করছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু অনেকেই ভোরবেলা ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন, কেউ বা কিছুটা দেরি করে আজকের যে অনুষ্ঠান মার্চ ফর গাজা সেখানে অংশ নিয়েছেন এবং তার আশেপাশে অনেককে আমরা দেখেছি যারা নির্ধারিত সময়ে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেনি, তারাও কিন্তু এখানে এসে তাদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে যখন যেভাবে যে পদ্ধতিতে প্রয়োজন ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের মানুষ কিন্তু থাকবে এবং তারা যতদিন না পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে, একই সাথে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বাহিনী কর্তৃক যে নির্মম অত্যাচার এবং বর্বরোচিত হামলা করা হচ্ছে সেগুলোর বিচার নেওয়া হবে, ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ তাদের বয়কট আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি এবং যে গণসংযোগ এই তিনটি কর্মসূচি তারা চালু রাখবে। পৃথিবীর সবশেষ যে বিষয়টি বলবো যে সাধারণ মানুষ এখনো যারা উপস্থিত রয়েছেন, যারা ঢাকার অধিবাসী, তারা কিন্তু ইতিমধ্যে তাদের বাসায় ফিরে গিয়েছে। ঢাকার আশেপাশে যে চারটি জেলা, যে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এসব জেলা থেকে যারা এসেছে তারা যানবাহনের অভাবে এখন পর্যন্ত বাড়ি যেতে পারছে না। হয়তো সময় বাড়ানোর সাথে সাথে তারা নিজেদের যে সকল গন্তব্য সেই গন্তব্যে তারা রওনা করবে। অসংখ্য ধন্যবাদ ভাস্কর ভাদুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখছিলাম আমরা, এখনও সেখানে অনেক মানুষ কিন্তু আছেন। এদিকে ঢাকার বাইরেও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে। সকালে বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে জমায়েতে হিজবুল্লাহ নামের একটি সংগঠন। এতে অংশ নেন আশপাশের জেলা নেতাকর্মীরা। তার আগে একই স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানান সংগঠন। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এদিকে পাবনা শহরের আতাইকুলা রোড থেকে জমায়েতে আহলে হাদিসের বের হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান। এছাড়া দিনাজপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন জামিয়াতুল মোদারেসিনের উদ্যোগে শহরের গৌড়ে শহীদ মসজিদের সামনে থেকে মিছিল বের হয়। গাজা এবং রাফায় নির্বিচারে হত্যার নিন্দা জানান তারা। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ববাসী। ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তান, লিবিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশের রাস্তায় নামে লাখো মানুষ। শিশু হত্যা এবং মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে স্লোগানে মুখর বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে জোরালো কণ্ঠে আওয়াজ তুলেছে সাধারণ মানুষ। হাজারো মানুষের জমায়েত, সবার কণ্ঠে একটাই দাবি, ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবতার মুক্তি। থামাতে হবে এই নিষ্ঠুরতা, শিশু হত্যা। দেশ আলাদা, জাতিগত পরিচয়ও আলাদা, তবে সবারই দাবি এক, বন্ধ হোক ইসরায়েলের আগ্রাসন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিনে প্রাণ হারিয়েছে ১৫০০-এর বেশি মানুষ। হতাহতের শিকার প্রায় ১০০০ শিশু। গাজায় নির্মমতা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার সমগ্র বিশ্ব। প্রতিবাদে মুখর পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। গাজার মানুষের পাশে দাঁড়াতে ইসলামাবাদ, করাচির সড়কে সড়কে হয়েছে সমাবেশ। ফিলিস্তিনের পতাকায় ছেয়ে যায় বিভিন্ন এলাকা। লাল রঙে হাত রাঙিয়ে রক্তপাতের বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
গাজার মানুষ আজ কিয়ামতের মুখোমুখি। ইসরায়েলি বর্বরতা বন্ধে মানবাধিকারের পৃষ্ঠপোষক ইউরোপ, অন্যান্য দেশ এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। একই দিনে লিবিয়ার মিসরাতাও ছিল প্রতিবাদে উত্তাল। হাতে ফিলিস্তিনের পতাকা আর স্লোগানে স্লোগানে গর্জে ওঠে জনতার কণ্ঠ। গাজার মানুষের মুক্তির দাবিতে প্রকম্পিত হয় চারদিক। শুধু গাজা নয়, ইসরায়েলের আগ্রাসনের শিকার ইয়েমেনও। তাই ইসরায়েল বিরোধী বিক্ষোভে রাজধানী সানার 70 স্কয়ারে জমায়েত হয় হাজার হাজার মানুষ। ছিল না তিল ধারণের ঠাঁই। বাবার কাঁধে চড়ে প্রতিবাদে অংশ নেয় শিশুরাও। আমেরিকান আগ্রাসনকারীদের বলতে চাই, ইয়েমেনে হামলা করে আপনারা আমাদের মনোবল ভাঙতে পারবেন না। গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আপনাদের পদক্ষেপের আরো জোরালো জবাব দেব আমরা। এছাড়াও গত কদিনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে সোমালিয়া, বসনিয়া, মরক্কো সহ বিশ্বের নানা প্রান্তে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। অন্যদিকে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে পুরোপুরি মুছে দিতে জাতিগত নিধনের মতো ঘৃণ্য পরিকল্পনা নিয়ে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযোগ তুলেছে খোদ জাতিসংঘ। সংস্থাটি জানায়, গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে উপত্যকায় অন্তত 224টি অভিযান চালিয়েছে আইডিএফ, যার মধ্যে 36টিরই লক্ষ্য ছিল ফিলিস্তিনি নারী এবং শিশুরা। বলা হচ্ছে, গাজা দখল এবং ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করাই এখন ইসরায়েলের লক্ষ্য। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধনের অভিযোগ উঠেছে বরাবরই। এবার জাতিসংঘের আরও এক প্রতিবেদনে উঠে এলো ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার নারকীয় পরিকল্পনার বিস্তারিত। জাতিসংঘের অভিযোগ, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে নারী ও শিশুদের লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে তেল আবিব। গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর মাত্র 22 দিনে গাজার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে অন্তত 36টির লক্ষ্য ছিল নারী ও শিশুরা। হামাস নির্মূলের কথা বলা হলেও পরিকল্পিতভাবে ইসরায়েলের প্রতি 6টি বর্বর অভিযানের একটিরই শিকার হচ্ছে অসহায় মানুষগুলো। গেল 18 মার্চ থেকে গাজায় অন্তত 224টি ইসরায়েলি হামলা হয়েছে। এসব অভিযানের মাঝে 36টি পর্যবেক্ষণ করেছি আমরা। পর্যালোচনা শেষে বিস্মিত হয়ে দেখলাম, সবগুলো অভিযানে নিষ্ঠুরভাবে টার্গেট করা হয়েছে ফিলিস্তিনি নারী ও শিশুদের। নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার পরও গাজার আল মাওয়াসি এলাকায় অন্তত 23টি সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। দিন দিন গাজার পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। জোর করে ফিলিস্তিনিদের নিরাপদ ঘোষিত এলাকায় পাঠিয়ে সেসব এলাকায় অভিযান চালাচ্ছে সেনারা। তাদের আতঙ্কে কোনো রকম সহায়তা প্রবেশ করতে পারছে না গাজায়। কোথাও নিরাপত্তা নেই। নারী ও শিশুদের টার্গেট করে ইসরায়েলের এমন আগ্রাসনে উঠেছে সমালোচনার ঝড়। অভিযোগ, ফিলিস্তিনিদের চিহ্ন পৃথিবী থেকে মুছে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করছে ইসরায়েল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা যথাসময়েই হবে। পলাতক ফ্যাসিস্টরা আগুন লাগিয়ে নতুন বছর বরণে বাধা তৈরির চেষ্টা করলেও উৎসব আরও আনন্দমুখর হবে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফ্যাসিবাদের পাপেটে আগুন দেয়া এক যুবককে সিসি ফুটেজ দেখে চিহ্নিত করার কাজ করছে পুলিশ। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী দাবি করেন, শেখ হাসিনার দোসররাই চারুকলায় ফ্যাসিবাদের মুখাবহ পুড়িয়েছে। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণ গণনা চলছে, আনন্দ শোভাযাত্রার জন্য যখন প্রস্তুত হচ্ছে জাতি, ঠিক তার পূর্ব মুহূর্তে এমন বিরল ঘটনার সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। রবিবার ভোর 5টার দিকে আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় পাপেট ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। কি বলবো, এটা তো আমাদের পরিশ্রম, এতদিনের পরিশ্রম এভাবে ছিল হয়ে যাবে, এটা আমি নিতে পারতেছি না। এই চারুকলার শিক্ষক যারা ছিলেন, এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত, যারা এখনো জীবিত আছেন। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ কমিশনার। পুলিশি পাহারা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিমের সদস্য, চারপাশে এত সিসি ক্যামেরা থাকার পরও দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিল। রহস্যজনক এই ঘটনায় ডিএমপির আরেক কর্মকর্তা কথা বলেন গণমাধ্যমের সাথে। ফ্যাসিস্ট তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না
তারাই এই কাজটা করবে, এটা একটা মানে অনুমান নির্ভর কথা। ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ সময় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। জানান, চারুকলার মূল ফটক টপকে ভেতরে প্রবেশ করে এক যুবক। মেইন গেটের ফটক টপকে সে এসছে, টপকে আসার আগে সে মাস্ক পরেছে, এসে সে প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে একটা মোটিফে, যেটা দানবাকৃতি একটা মোটিভ ছিল, তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকে গেছে। তো যেহেতু সে মাস্ক পরা ছিল, ছবিটা আমাদের কাছে অতটা পরিষ্কার না, বাট এটা নিয়ে কাজ চলছে। এদিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দাবি, শেখ হাসিনার দোসররাই ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে। দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবয়ব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনা বর্ষবরণের শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটালেও উৎসবে প্রভাব ফেলবে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে পাহাড়ে চলছে 3 দিনের বৈশাখী উৎসব। নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায়ের পাশাপাশি চলছে বর্ষবরণের নানান আনুষ্ঠানিকতা। পাহাড়ের প্রতিটি পল্লীতে উৎসব আনন্দে মাতোয়ারা সব সম্প্রদায়ের মানুষ। নতুন বছরে সুখ, সম্প্রীতি, সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে। চাকমা এবং ত্রিপুরা রীতি অনুযায়ী ভোরের রাঙ্গামাটি রাজবন বিহার ঘাটে কেরানি পাহাড়ে ঝর্ণার পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুল বিজু উৎসব। আনন্দে মাতেন পাহাড়ে মানুষ। পুরনো দিনের যা যা আমাদের যে আপদ বিপদ যা কিছু আছে সবগুলো পানিতে ভাসিয়ে দেব। মা গঙ্গার উদ্দেশ্যে কিন্তু আমরা শ্রদ্ধাঞ্জলি দিই আর কি, যেটা আমরা পারে দিয়ে থাকি। ফুলটা আমরা বাসায় মূলত হচ্ছে পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে দিই, নতুন বছরকে স্বাগত জানাই। আমাদের নতুন বছর ভালো করে যাক, সবাই ভালোভাবে মিশে থাকতে পারি, বিজু সব সময় ভালো করে চলে আর কি। আমাদেরকে সমস্ত অপরাধ মাফ করে দিয়ে মানে আমরা নতুন বছরকে আরো গঙ্গামার আশীর্বাদ নিয়ে শুরু করতে পারি। রোববার মূল বিজু ও পরদিন সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের আনুষ্ঠানিকতা। এই পবিত্র দিনে আসুন আমরা সকলেই বাংলাদেশে, সকলেই মিলেমিশে আগামী দিনে বাংলাদেশকে গড়ব। সকালে বান্দরবানের রোয়াংছড়িতে সাঙ্গু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে ভক্তি ও শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পূজা করেন পাহাড়ি তরুণ তরুণীরা। পরে নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরে সুখ সমৃদ্ধি কামনা করেন। এরপর ঘরে নানা ধরনের সবজি দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী পাচন কামনা করেন। এরপর ঘরে নানা ধরনের সবজি দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী পাচন। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ভাসিয়ে থাকি। ফুল বিশু উৎসব আজকে আমরা পালন করতেছি। এই দিনটির জন্য সবাই অপেক্ষা করে থাকি। সমবেত সবাই গঙ্গামার উদ্দেশ্যে এখানে ফুল গজাচ্ছে আর কি। খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী উৎসব। প্রতিটি পাড়ায় সাজ রব। তবে অল্প কয়েকজন লোক ফুল ভাসানোর আনুষ্ঠানিকতায় এবং সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের বাধা দিলে ক্ষোভ দেখা যায় সাধারণ পাহাড়ি ও আয়োজকদের মাঝে। তবে তাতেও ভাটা পড়েনি উৎসব আনন্দে। সরাসরি এই ধরনের হয়তো বাধা দেওয়ার বিষয়টি আমাদের কাছেও খুব ভালোভাবে ঠেকেন। এইসব উৎসবের যে প্রচার প্রচারণা বরাবর যেভাবে করে থাকি সে ব্যাপারে আমাদের এইসব সংবাদ সংগ্রহ এবং প্রচারে সকলের একটু সহযোগিতা থাকাটা বাঞ্ছনীয়। পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন রয়েছে। এখানে আমাদের সাদা পোশাক পুলিশ নজরদারিতে রয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। এছাড়া ফুল বিজু উৎসব উপলক্ষে রাজধানী ঢাকাতেও হলো বর্ণাঢ্য র্যালি। সকালে বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। বেইলি রোড থেকে র্যালিটি শুরু হয়ে রমনায় গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা জানান, মূলত পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরের জন্য তারা শুভ কামনা করেন। বলেন, এটি কোনো ধর্মীয় উৎসব নয়, বরং তাদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব।
তিন পার্বত্য জেলায় বছরে চাঁদাবাজির পরিমাণ অন্তত 600 কোটি টাকা। রসিদ দিয়ে এসব চাঁদা আদায় করে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো। চাঁদা না দিলে খুন, গুম এবং অপহরণের হুমকি অবধারিত। বছরের পর বছর ধরে এসব অপকর্ম ওপেন সিক্রেট হলেও ভয়ে মুখ খোলে না কেউ। পাহাড় ঘুরে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট। তিন পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি মিলে অন্তত 15 সম্প্রদায়ের মানুষের বসবাস। বেশিরভাগই জুম চাষের সাথে জড়িত। অভিযোগ রয়েছে বীজ বপন থেকে শুরু করে ফসল উত্তোলন, বিক্রয় পর্যন্ত পদে পদে চাঁদা দিতে হয় সবাইকে। রীতিমতো রসিদ দিয়ে চাঁদা আদায় করেন আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সদস্যরা। কেউ দিতে অস্বীকৃতি জানালে চলে নির্যাতন, কখনো গুম কিংবা হত্যা। বাগান করলাম, ওখানে আমাকে চাঁদা দিতে হবে। আমি যদি গরু একটা যদি আমার থাকলে গরুটা চাঁদা দিতে হবে। আমার একটা যদি দাইন্য জমির মধ্যে যদি আমার পাওয়ার টিলার মেশিন থাকলে এই মেশিনটা ভাড়া দিতে হবে। দেখা যাচ্ছে এক পক্ষে যদি আমরা দেই, আরেকটা পক্ষে না দিলে আমাদেরকে মারধর করে, তারা অস্ত্র দেখায়। 4-5 দলকে দিতে হয়, না দিলে তো গাড়িতে আগুন লাগাই দেয়। এর আগেও তো বহুবার গাড়ি আগুন লাগাই দিছিল, যে অপহরণ করে নিয়ে যায় মুক্তিবন্দরে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে তিন পার্বত্য জেলায় বছরে অন্তত 600 কোটি টাকা চাঁদা আদায় করে সশস্ত্র সংগঠনগুলো, যার বেশিরভাগই খরচ করে অস্ত্র কেনার পেছনে। এই ওরা মায়ানমার থেকে আনে বা ইন্ডিয়া থেকে আনে, বিভিন্ন ধরনের বর্ডারের থেকে ওরা ক্রয় করে এগুলা। ওরা তো এমনিতে দেশের বিরোধী, তারা তো এই দেশের নাগরিক না, ইউপিডিএফ, তারা তো সন্ত্রাসী কায়দার। আমরা অনিরাপত্তার মধ্যে আছি। নিরাপদ কিভাবে দিবে না সেটা সরকার মহলে জানবে। বইয়ের মধ্যে তো আছে ভাই, বইয়ের মধ্যে তো আছে, তাই নিরাপত্তা নাই, কখনো হাওয়াজ, কখনো কি। পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি ওপেন সিক্রেট হলেও ভয়ে মুখ খোলে না ভুক্তভোগীরা। স্থানীয় প্রশাসনও অনেক ক্ষেত্রে নীরব। কিছুদিনের জন্য কাউকে তুলে নিয়ে গেল, একটা র্যানসম পেয়ে গেলে তাদেরকে ছেড়ে দেয়, এবং এখানকার লোকজনকেই সাধারণত এই কাজটা করে। অভিযোগ খুব একটা হয় না, যেগুলো হয় আমরা সেগুলো আমরা আমাদের নজরদারিতে আনি। অনেক দুর্গম এরিয়া রয়েছে, দেখা যাচ্ছে থানা এরিয়া থেকে 2-3 ঘন্টার হয়তো আসতেই লাগে, এই জন্য অনেকে আসতে চায় না। চাঁদাবাজির যে অভিযোগটা, আসলে আমরা অফিসিয়ালি খুব বেশি আমাদের কাছে অভিযোগ আসে না। আমরা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আমরা খতিয়ে দেখছি। তাদের আমরা কোনো দলীয় পরিচয়, কোনো ধর্মীয় পরিচয় আমাদের গ্রহণযোগ্য না। সে অপরাধী হিসেবে আমাদের যে ট্রিট হবে, অস্ত্রধারী হিসেবে ট্রিট করবো। বিশেষজ্ঞরা বলছে বছরের পর বছর ধরে চাঁদাবাজির নেতিবাচক প্রভাব পড়ছে পার্বত্য অঞ্চলে। মিলছে না কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি। কারা চাঁদাবাজি করে, কে চাঁদাবাজি করে, কিভাবে করে, এবং তাদের কালেক্টর চাঁদাটা কীভাবে কালেকশন করে, এগুলো চিহ্নিত করে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ পাহাড়ের সুবাতাস প্রবাহিত করা সম্ভব। এটা পাহাড়ি বাঙালি নেতৃত্বের ঐক্যবদ্ধ স্বার্থের বিষয়। যারা এই স্বার্থে আঘাত করবে, এটা কিন্তু আসলে জনতার বিরুদ্ধে। শহীদুল সুমন, যমুনা নিউজ, রাঙ্গামাটি। ট্রান্সশিপমেন্ট সহ যে কোনো সুবিধা থেকে বঞ্চিত করা হলে তার বিকল্প খুঁজে নেবে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে মাশরুম এবং মুক্তা চাষের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, বাংলাদেশ ভারত প্রতিবেশী রাষ্ট্র, তারা কখনোই মুখোমুখি অবস্থানে যাবে না। তবে ভারত কেমন আচরণ করছে তার উপরই নির্ভর করবে দুই দেশের সম্পর্ক। কোনো রাজনৈতিক দলের মতাদর্শে নয়, একটি দেশ হিসেবে ভারত আরেক দেশের সাথে চুক্তি করবে, এমনটাও আশা করেন সার্জিস। ভারতের সাথে যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের যে আমাদের চুক্তিটি ছিল, এরকম আমাদের এটি তারা তাদের জায়গা থেকে বাতিল করেছে। বাংলাদেশ ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ, কখনো এই দুইটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে, আমরা এটা প্রত্যাশা করি না। কিন্তু ভারতের কাজ, তারা বাংলাদেশকে কিভাবে ডিল করছে, কোন চোখে দেখছে, এই জিনিসগুলোই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কগুলো নির্ধারণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র সমঝোতা দরকার, বাড়াতে হবে নিজেদের সক্ষমতাও। Geopolitical, it will be political negotiations will be very, very important for us to work it out. এবং ডেফিনেটলি আমেরিকার ইন্টারেস্ট কিভাবে সার্ভ করা যায়। এখানে যে বনের ওয়ারহাউস করা হবে, তুলার যারা ওয়ারহাউসে যারা তুলে রাখবে, তারা এনশিওর করে আমরা ব্যাংকগুলো কিনবো কিনা আমরা। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে আরও সময় নেবার দাবি তোলা হয়। বলা হয়, শ্রমমান উন্নয়ন এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। তারা সিকিউরিটি কনসার্নে কিন্তু এই ট্যারিফটাকে, তারা রেসিপ্রোকাল ট্যারিফটাকে ইম্পোজ করেছে, নট
ট্রেড কনসার্ন বা ট্রেড পার্সপেক্টিভ থেকে না, কটন ওয়্যারহাউস যে বিষয়টা অলরেডি আমেরিকান একটা কোম্পানি, কার্গিল বলে একটা কোম্পানি, তারা অ্যাপ্লাই করেছে এবং এনবিআর এটা নিয়ে দ্রুত কাজ করছে, একটা সামনে ভালো ফলাফল পাওয়া যাবে। আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এফটিএ এর প্রপোজাল ইউএসএ কে দিয়েছি অনেকবারই, ইউএসএ রাজি হয়নি। আসলে রাজি হয়নি মানে তারা বলেছে যে তোমরা পারবে না। আসলে আমরা পারবো কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। শুধু গুডসে তারা কখনোই এগ্রিমেন্ট করে না, করতে চাবে না, আর এলডিসির সাথে কোনো এগ্রিমেন্ট করেনি। বক্তারা বলেন অংশীজনদের সাথে আলোচনার পর দ্রুত সময়ের মধ্যে করণীয় ঠিক করতে হবে। অর্থনৈতিক কিংবা বাণিজ্যের যুদ্ধই রাজনীতিতে প্রতিফলিত হয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ব্যক্তি সমালোচনা না করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে। দেশের কর কাঠামো শক্তিশালী করতে আয়কর আদায়ে জোর দিতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, মার্কিন শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত হলেও এখনও অনিশ্চয়তা কাটেনি। যুক্তরাষ্ট্রের ঘোষিত বর্ধিত শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে ছিল ডিবেট ফর ডেমোক্রেসি। বাংলাদেশে বহুমুখী বাণিজ্যের দরজা প্রসারিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের 52% রপ্তানি শুল্কের কারণে প্রভাব পড়বে গার্মেন্টস শিল্পে। বাধাগ্রস্ত হবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা তৈরি করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে আমরা এখন সংস্কার করছি, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে যদি প্রতিষ্ঠান শক্তিশালী হয় তাহলে এই রাজনৈতিক পালাবদলের ফলে আমাদের নীতিমালাগুলি পরিবর্তন হবে না। আমাদের যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া সেগুলি আমি অ্যাডহক বেসিসে দিতে পারবো না। বলেন, কর কাঠামো মজবুত করতে দেশের আয়করের উপর জোর দেওয়া দরকার। জানান, কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা না করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে। সরকারের একটা কর আহরণের মাধ্যমে তার সরকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু তার বাইরেও মানুষের মধ্যে যে একটা বিভেদ আয়ের কারণে সেটাকে যতটা কম রাখা যায় সেটার চেষ্টা। সুতরাং প্রগতিশীল কর ব্যবস্থাটা এবং তার পাশাপাশি এই যে অন্যান্য পরোক্ষভাবে বিভিন্ন কর উৎস থেকে কর আহরণের চেষ্টাটা সেটা কমানো। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হলেও ব্যবসায়ীদের মাঝে অনিশ্চয়তা কাটেনি। ট্রাম্পের এই যে ইউটার্ন, এই তার যে শুল্ক উচ্চ শুল্ক নীতির যে তিনি স্থগিত করেছেন, এর প্রভাবে আমরা দেখেছি যে বিশ্ববাজারে যে যতটুকু মন্দা ছিল তাটা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল, কিন্তু যতটুকু ক্ষতি হওয়া তো হয়ে গিয়েছে। সেই ক্ষতিকে আসলে বিশ্বের বিভিন্ন দেশগুলো বাংলাদেশ সেটি পুষিয়ে নিতে পারবে কিনা, ভবিষ্যতে কি হবে, সেটি কিন্তু একটা বড় শঙ্কার কারণ হয়ে যাচ্ছে। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে সংগঠনটি। সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় তারা গাজায় মুসলমানদের হত্যা বন্ধের দাবি জানায়। বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কর্তৃক আয়োজিত মার্চ ফর গাজায় যোগ দেন বিক্ষোভকারীরা। এই ছিল আমাদের আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।